আমাদের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেটা এতটাই অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও চাইলেই কিন্তু সেটাকে চট করে ভুলে যাওয়া যায় না বা মন থেকে ঝেড়ে ফেলা যায় না। কোথাও যেন মনের মধ্যে ভীষণভাবে জিনিসটা দাগ কেটে যায়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে মঙ্গলবার দিনের সকাল, আর সকালবেলায় যেটা হয়, একটা মায়ের স্ট্রাগল তো থাকেই বাচ্চাকে স্কুল পাঠানো নিয়ে। সবারই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা প্রায় একই রকম। তো আর এত কিছু যখন একটা মা সকাল থেকে করে একটা বাচ্চার জন্যে, তারপরে নিজের সংসারের দায় দায়িত্ব আছে, বাচ্চাকে স্কুল পাঠানো, নিজে যদি বাইরে কাজে বেরোয় তারও নিজের একটা দায় দায়িত্ব থাকে। আর যারা না বেরোয় তাদেরও কিন্তু কাজ কিছু বাড়িতে কম থাকে না। মানে মা মানেই কিন্তু অনেক বেশি দায় দায়িত্ব এবং অনেক বেশি সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই কাটে। আর তারপরে যখন একটা থার্ড পারসন চট করে কিছু না জেনে বুঝে এসে এরকম একটা অপ্রাসঙ্গিক কথা বলে চলে যায়, তখন মানে কিছুতেই এই জিনিসটা না মন থেকে মেনে নেওয়া যায় না। কারণ একটা মাই জানে যে সে তার বাচ্চার জন্য ঠিক কী করে। প্রত্যেকটা মাই করে, এটা প্রত্যেকটা মায়েরই গল্প। আমাকে বলেছে বলে নয়। আর আমার মনে হয় যারা এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলে তারা আসলেই মানে তাদের বাচ্চার জন্য ঠিক কতটুকু করে সেই বিষয়ে সন্দেহ আছে। কারণ সবাই জানে বাচ্চার জন্যে কিন্তু বেশিরভাগ দায়িত্বটা মায়েদেরই থাকে। খুব কম বাবারাই আছে সে সমানভাবে দায়িত্ব ভাগ করে নেয় বা নিতে ইচ্ছুক। তিনবার হচ্ছে প্রত্যেকটা দিন। কি বলবে যে 3 বার? 8:05 বেজে গেছে, তাড়াতাড়ি চল। ঠিক করার পরে ওর অসুবিধা তৈরি করে নিজে নিজে। হাত সরাও। আর এইদিকে কিয়ানের সাথে প্রত্যেকদিন আমার যেই ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়, আজকেও সেম তাই। দেখো প্রত্যেকটা দিন 3 থেকে 4 বার ঠিক মোজা খুলবে আর জুতো খুলবে আর পরবে। ওর কোথাও যেন একটা অস্বস্তি লেগেই থাকে, কিন্তু লাস্টে গিয়ে আমি আর ধৈর্য রাখতে পারি না। মানে কি দেখি যখন 8টার ওদিকে বেজে গেছে, 8:15 থেকে স্কুল, অথচ 8:05 বেজে গেছে। পা ঠিক হয়ে যাবে, দাঁড়ালে পা ঠিক হয়ে যাবে। দেখো দাঁড়িয়ে নাও, তুই ভুলে যাবি, তুই এক দৌড় দিয়ে তুই ভুলে যাবি যে জুতোর কিছু প্রবলেম হচ্ছে নাকি। কি একটা মানে প্রবলেম। না আর একবারও না, দেরি হয়ে যাচ্ছে। কি লাগছে বলতে কি টাইট হয়ে গেছে? কিন্তু ছেলে এখনও রেডি হয়েছে, কিন্তু জুতো মোজা এখনও পরেনি আর এখনও বেরোতেও পারেনি। তখন মাঝে মাঝে একটু রাগ হয়েই যায়, তখন ওই ব্যস্ততার মাঝখানে ওকে একটু বকাঝকা দিয়ে দিই, এই আর কি। কিন্তু এই সব কিছু মায়েরা করে কিন্তু বাচ্চার ভালোর জন্যেই, বাচ্চাকে ডিসিপ্লিন করার জন্যে, বাচ্চাকে টাইমের মধ্যে রেডি করানোর জন্যে। সেগুলো যদি কেউ মানে কাউন্ট করে, বা তার মানে এইটা নয় যে মা একেবারে ক্যাজুয়াল বা ইরেগুলার, তেমন কিছুই নয়। যা হোক, কী বলবো। আর কালকের ব্যাপারটা নিয়ে ঘুরে ফিরে মাথার মধ্যে চলেই আসছে। যারা কালকে ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে কি ঘটেছিল। অকারণে মানে ফালতু একজন এসে একটা দোষারোপ করে চলে গেছে। আমি ভেবেছিলাম যে কথাটা আমার হাজব্যান্ডকে বলবো না, কিন্তু দেখছি দিন শেষে গিয়ে আমার কিছুতেই মানে ভালো লাগছে না। তো ওকে গিয়ে শেষে আমি বলতে বাধ্য হলাম রাত্রির 1টার সময় যে এরকম হয়েছে। কিন্তু ও যা হোক আমাকেই সাপোর্ট করে সবসময়, কারণ ও দেখে, নিজের চোখে দেখেছে, যখন থাকে তখন ও দেখে যে আমি কি করি ছেলের জন্যে, পুরোটাই জানে। তো বললো যে তুমি যেটা করো এর থেকে আর তুমি কি করবে। আর তার জন্যে কেউ যদি দোষ দেয় বা বাচ্চা হয় যদি তার জন্যে একটু ইরেগুলার থাকে, সেটা থাক না, আস্তে আস্তে হবে। ও তো ছোটো বাচ্চা, ও তো খুব বড় কিছু হয়ে যায়নি, ওর এখনও অনেকটা সময় আছে শুধরানোর। তুমি চেষ্টা করো, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে। তো এতটুকু যে সাপোর্ট করে এটাই যথেষ্ট। আর তারপরে গিয়ে আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি না ঠিকই আছে, হয়তো উনি আননেসেসারি আমাকে বলেছে। যাই হোক, বাদ দাও। কথা বলতে বলতে চলো রান্না করতে চলে এসেছি। আর আজকে করবো হচ্ছে একটু সয়াবিন। তার জন্য এই যে মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আর কড়াইতে একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে। আর যতক্ষণ এদিকে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই যে মাছ বের করে নিয়েছি। ইলিশ মাছের ছোট্ট একটা মাথা আছে আর কয়েকটা পার্শে মাছ, এই দুটো দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছের মাথাটা দেবো পুঁই শাকে, আর পার্শে মাছ দিয়ে একটা ঝাল করব। তো সর্ষেটা আগেই পেস্ট করে নিয়েছি। আর এদিকে সয়াবিনের মধ্যে যে আলুটা ভাজছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিই আর একটু।
দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে একটু তাড়াতাড়ি করে আলুটা নরম হয়ে যায়। সকালে যেহেতু রান্না থাকে, একটু চাপই থাকে, তাড়াহুড়ো করে করারই চেষ্টা করি, অত ঘটা করে হয় না সবসময়। তারপরে কয়েক পিস টমেটো এর মধ্যে কেটে দিয়ে দিলাম, যেহেতু একটু টমেটো ব্লেন্ড করে দিয়েছি, আর একটুখানি কেটে দিয়ে দিলাম, আর কয়েকটা লঙ্কা এইভাবে করে দিয়ে দিলাম। আর সয়াবিনটা যেহেতু আমার ছেলের জন্যই করি, তো ঝালের পরিমাণটা আমি কমই রাখি। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে আস্তে আস্তে করে কষে নেব। আর এই যে কিছুক্ষণ কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, মানে জাস্ট একটুখানি কালারের জন্য। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এটা দিয়ে আরেকটু সময় ধরে কষে নিতে হবে। তার মধ্যে সেদ্ধ করা সয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে ব্যাস এটাকে একটু সময় ধরে আস্তে আস্তে ধিমে আঁচে কষতে হবে, লাগলে একটু জলও দেওয়া যেতে পারে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করেছি, গরম করে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা যে পার্শে মাছটা, সেগুলো। আর পার্শে মাছ কিন্তু একেবারে খুব বেশি ভাজা লাগে না, তো এটা ইলিশ মাছের মতো অল্প একটু এদিক আর ওদিক আমি দুই দিকটা ভেজে নিয়েই তারপরে যে সর্ষের পেস্টটা ছেঁকে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস এবার কিন্তু এটা আস্তে আস্তে হবে। ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্যে। এরপরে ঢাকা খুলে কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমনটা লাগবে। তো তারপরে আবার একটু কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে সয়াবিনটা এটাও কিন্তু প্রায় কষা হয়ে গেছে। এবার এইদিকে আমি দেখো একটা সবজি বের করে নিয়েছি, এগুলো সবই অল্প অল্প সবজি। আর আমি এগুলো সব পুঁই শাকে দেবো। পুঁই শাকটা কিন্তু মা কেটে দিয়েছে, ওই জন্য আমার একটু ঝামেলাটা কম হয়েছে, তো মা কেটে ওটা ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি সমস্ত সবজিগুলো অল্প অল্প করেই কেটে নিচ্ছি, যেগুলো কিছুটা কিছুটা পুঁই শাকে দেবো। এক গাদা সবজি দিলে ভালো লাগে না, কিন্তু সব সবজি অল্প অল্প দিলাম। একটু বরবটি, একটুখানি পটল, আর একটু গাজর, একেবারেই কম, সামান্য একটু পেঁপে, আর একটু আলুও দিয়েছিলাম। তো সবটা কেটে নিয়েছি। আর এদিকে সয়াবিনটার মধ্যে দিয়ে দিয়েছি জল। ব্যাস এটা এটার মতো হতে থাক আস্তে আস্তে করে কিছুক্ষণের জন্যে। এবার এই দিকটা দেখো মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে। তো এরপরে ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। আর সর্ষে বাটার তরকারিতে একটুখানি সর্ষের তেল লাস্টে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো এটাকে কিছুক্ষণের জন্য মানে ইন্ডাকশানটা অফ করে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু একদম রেডি মাছের ঝোল। আর কড়াইতে তেল গরম করে নিয়েছি পুঁই শাকটা বসানোর জন্য। তো একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি হচ্ছে পাঁচফোড়ন। তো ব্যাস এবার এটা হতে হতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আসলে ছোটো ইলিশ মাছটা এনেছিলাম ভাজা খাওয়ার জন্য, কিন্তু মাথাটা আর কী করবো, এটা কিন্তু এইভাবে পুঁই শাক বা যদি বাঁধাকপি থাকে তো এইভাবে করে সবজি দিয়ে রান্না করলে বেশ টেস্ট লাগে, বা পাঁচমিশালি তরকারিও করলেও ভালো লাগে মাছের মাথা দিয়ে। তো তাই জন্য মাথাটা ভাজা হয়ে গেছে। এবার যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওই সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু আদা এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এই দিকটা ধরতে থাক। এদিকে দেখো আমার সয়াবিনটাও রেডি। তো এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু মানে কয়েক ফোঁটা ঘি, একেবারে নামমাত্র, যাতে একটুখানি টেস্ট হয়, যেহেতু নিরামিষ একটু ঘি দিলে ভালোই লাগে। আর এদিকে দেখো পুঁই শাকের সবজিটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার যে পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে কিন্তু একটু নুন দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। নুন দিলে এই পরিমাণটা অনেকটা কমে যাবে, কারণ সবজিতে জল ছাড়ে নুন দিলে। তারপরে এটাকে কিন্তু বাকি রান্নাটুকু মাই নামিয়েছিল, আমি চলে গেছিলাম স্নান করতে, কারণ টাইম হয়ে যাচ্ছিল। আর এই যে মা ভাত দিয়েছে, পুঁই শাক ততক্ষণে হয়ে গেছে, কিন্তু এতটা গরম আমি বলছি পরে খাবো। তো আগে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম, আর পরে পুঁই শাক দিয়ে খেয়ে আমি রেডি হয়ে গেছি। আর পরে নিয়েছি আজকে সালোয়ার, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভীষণ মেঘ করে আছে, তো ওই জন্য রিস্ক নিলাম না। আর এদিকে মা আমার কলিগের জন্যে এই যে মানি প্ল্যান্টটা কদিন ধরে রেডি করেছে, শিকড় বেরিয়েছে, তো ভাবলাম আজকে নিয়ে যাই। আর আজকে স্কুলে গিয়ে এই যে সারপ্রাইজ, আমি প্রথম ক্লাসে গেছি, আর আমি যেহেতু 5-এর ক্লাস টিচার একটা সেকশানের, তো এই যে মেয়েদের রাখি প্রথম পিরিয়ডে 2 হাত ভর্তি রাখি পরিয়েছে, আর প্রচুর চকলেটস। তো তারপরেও 7 পিরিয়ড পর্যন্ত কিন্তু এইটাই চলেছে। আর যখন বাড়ি এসেছি তখন আমার হাত ভর্তি রাখি, আর ব্যাগেও প্রচুর রাখি, মানে প্রত্যেক পিরিয়ডে খুলছি আর ওরা আবার করে পড়াচ্ছে। আর বাড়ি এসে এই যে কিছু রাখি আমি আর পারছি না খুলতে, তখন মাকে বলছি তুমি খুলে দাও। তো মা চেষ্টা করছে যতটা পারছে, আর আমার তো 2 হাতেই মানে পারছিলাম না, এতগুলো খোলা হয়ে গেছে, আরও রয়েছে। তো লাস্টে আর দেখা যাচ্ছে যে হাত দিয়ে খুলে পারা যাচ্ছে না, মানে ছোটো বাচ্চা তো ওরা একেবারে ডাবল গিট দিয়ে দিয়েছে, মানে পারছিলাম না হাত দিয়ে আর খুলতে। তো মা কিন্তু পরে নিয়ে এসেছিলো কাঁচি, কারণ কাঁচি দিয়ে কেটে ছাড়া ওগুলো বের করা যাচ্ছিলো না। এতগুলো রাখি আমি হাতে পড়ে থাকতেও আমার অসুবিধা হচ্ছিলো। আর বাকিগুলো যেগুলো হাত দিয়ে খুলেছি সেগুলো তো প্রচুর খুলেছি। এগুলো হচ্ছে রাখি, আর রিবন রাখিও টেবিলের ওপর রাখা। তো সব মিলে প্রায় 70 থেকে 80টা রাখি পরানো হয়েছে। আর গত
তো কাল থেকে যে মন খারাপটা বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, আজকে কিন্তু ওদের এত ভালোবাসা পেয়ে আমার সত্যি মন ভরে গেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।